যে ইউনূসের বিভিন্ন অসঙ্গতির ব্যাপারে যখন মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতেন, তখন বাংলাদেশের একটা বড় অংশের মানুষ তারা মনে করতো যে এটা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিহিংসাপরায়ণ ভাবে বলছেন, এবং এই নেগেটিভটা কিন্তু ইউনূসের তরফ থেকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, এবং খুব বাজেভাবে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী ধরেন নোবেল পুরস্কার পাননি বলে, বা উনি নোবেল পুরস্কার পেতে চান বলে, বা ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পেয়েছে বলে ওনাকে হিংসা করেন। বিষয়টা কিন্তু আসলে কখনোই এরকম না, কখনোই এরকম না। আমি এই কারণে বলছি যে যারা ধর ইউনূসের কাছ থেকে জানার সুযোগ পেয়েছে, সেটা কাজের স্বার্থে হোক বা যে কোনো ভাবে হোক, তারা আসলে হচ্ছে পারফেক্টলি রিড আউট করতে পারে যে ইউনূস কেমন একজন মানুষ। আপনি নর্মালি চিন্তা করে দেখেন যে বাংলাদেশের মানুষ আসলে হচ্ছে ইউনূসকে কিভাবে চেনে। বাংলাদেশের মানুষজন চেনে হচ্ছে উনি যে জিনিসটা হচ্ছে ব্র্যাক করে, নোবেল বিজয়ী, উনি ক্ষুদ্র ঋণের প্রবর্তক, এই হিসাবে চেনে। তো প্রথমত যে জিনিসটা যে উনি সবসময় কিন্তু দাবি করে দেখেন যে গ্রামীণ ব্যাংক হচ্ছে গ্রামীণ ব্যাংক হচ্ছে উনি তৈরি করেছেন এই কনসেপ্টটা, এবং হচ্ছে গ্রামীণ ব্যাংকের একক নিয়ন্ত্রণ ওনার হাতে। বাস্তবতা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের একক নিয়ন্ত্রণ উনি কুক্ষিগত করে রেখেছেন, এবং গ্রামীণ ব্যাংকের অর্থায়ন থেকে বা গ্রামীণ ব্যাংকের অর্থ দিয়ে উনি একের পর এক, প্রায় যেটা বলেছি আমি আমার স্ট্যাটাসে, গোটা 50-এর মতো প্রতিষ্ঠান তৈরি করেছে। কিন্তু এই গ্রামীণ ব্যাংক কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান। আপনার হচ্ছে সংবিধানের 152 অনুচ্ছেদ অনুযায়ী এটা একটা হচ্ছে স্ট্যাচুটরি পাবলিক আপনার হচ্ছে অথরিটি আর কি, সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠানটা কিন্তু কাজ শুরু হয়েছিল 1983 সালে, এবং 83 সালে যখন হচ্ছে আপনার কাজ শুরু আপনার হচ্ছে অধ্যাদেশ অনুসারে কাজ শুরু করে, তখন কিন্তু এটাতে হচ্ছে সরকারের পার্সেন্টেজ 40%, এবং যারা এটা গ্রাহক তাদের 60% ছিল। আমি এটা বলছি এই কারণে যে এই প্রতিষ্ঠানটা কিন্তু শতভাগ সরকারি পৃষ্ঠপোষকতায় এবং সরকারি একটা প্রতিষ্ঠান হিসাবে হচ্ছে তৈরি হয়েছিল। এবং ডক্টর ইউনূস কিন্তু এই 2000 আপনার হচ্ছে 10 সাল পর্যন্ত, যখন ওনাকে তার বয়স জনিত কারণে গ্রামীণ ব্যাংকের এমডি থেকে অপসারণ করা হয়েছে, তখন পর্যন্ত কিন্তু এই ব্যাংকে বেতনভুক্ত একজন কর্মকর্তা ছিলেন, এমডি পদে ছিলেন। তো বাট সব জায়গায় কিন্তু সব ক্ষেত্রে দেশে বিদেশে সব জায়গায় উনি ক্লেম করে যে হচ্ছে এই গ্রামীণ ব্যাংকটা হচ্ছে ওনার ব্যাংক, ওনার তৈরি করা, উনি মালিক, রাইট? তো উনি ব্যাংকটা দখল করে রেখেছে হচ্ছে যে এই গ্রামীণ ব্যাংকের আর্থিক যে ক্ষমতাটা সেটা কুক্ষিগত করে রেখেছে, এবং এ কারণেই বয়সজনিত কারণে যখন তাকে হচ্ছে আপনার হচ্ছে এমডি থেকে আদালতের নির্দেশ অপসারণ করা হলো, তখনও উনি বারংবার এটাতে থাকতে যেতে, তার কারণ হচ্ছে যে এই গ্রামীণ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, এবং এই গ্রামীণ ব্যাংক থেকে পরবর্তীতে হচ্ছে গ্রামীণ টেলিকম করা হয়েছে, গ্রামীণ টেলিকম করে সেখানে গ্রামীণ ফোনের লাইসেন্স নেওয়া হয়েছে, সেটা 34.2% শেয়ারের মালিক হওয়ার কারণে গ্রামীণ টেলিকম প্রতি বছর হিউজ পরিমাণ হচ্ছে রেভিনিউ জেনারেট করছে, যে টাকাটার মালিক আসলে হচ্ছে গ্রামীণ ব্যাংক তথা আপনার হচ্ছে রাষ্ট্র তথা গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের হওয়ার কথা। সেই টাকাটা কিন্তু হচ্ছে ডক্টর ইউনূস তার নিজস্ব স্বার্থে কুক্ষিগত করে রেখেছে, এবং তার মাধ্যমে 50-এর অধিক প্রতিষ্ঠান করে সেগুলোর উপর একক আধিপত্য বিস্তার করেছে। তো তার নিজের প্রতিষ্ঠানটা কি, যে জিনিসটাতে আপনার এই কারণেই কিন্তু সে গ্রামীণ ব্যাংকে থাকার জন্য তার সেই এত উতগ্র আগ্রহ ছিল। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি আপা, আমরা সবাই জানি যে ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন, ডক্টর ইউনূসের সাথে কিন্তু গ্রামীণ ব্যাংকও নোবেল পুরস্কার পেয়েছে। সো ওই সময় কিন্তু হচ্ছে প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকে এবং ব্যক্তি হিসেবে নোবেলকে, অর্থাৎ আপনারা জানেন যে বিভিন্ন সময় নোবেল কিন্তু একই ক্যাটাগরিতে একাধিক ব্যক্তি আপনার হচ্ছে নোবেল জিতে। আপনি কোথাও পাবেন না উনি নিজে কখনো বলেছে যে গ্রামীণ ব্যাংক হচ্ছে নোবেল জিতেছে, উনি সবসময় হচ্ছে নিজে নোবেল বিজয়ী, বাট সে সময় কিন্তু গ্রামীণ ব্যাংক হচ্ছে নোবেল জিতেছিল। ডক্টর ইউনূসের সাথে আলাদা আলাদা ভাবে ক্যাটাগরিতে নাম প্রোভাইড করা হয়েছে, যে কেউ হচ্ছে আপনার নোবেল অথরিটির হচ্ছে ওয়েবসাইটে গেছে করলেই হবে। উনি নিজেও কিন্তু এই কথাটা হচ্ছে কখনো বলেন নাই। সো তার ইমেজ বিল্ড আপ করার ক্ষেত্রে আমরা জানি যে শান্তিতে উনি একজন অর্থনীতিবিদ, অর্থনীতির প্রফেসর ছিলেন, উনি অর্থনীতিতে নোবেল না পেয়ে হচ্ছে উনি হচ্ছে আপনার শান্তিতে পেলেন, এবং কি ধরনের শান্তি এস্টাবলিশ করার কারণে সেই নোবেল পান সেই ব্যাখ্যা কিন্তু হচ্ছে আমরা কখনো পাই নাই। তো শান্তিতে নোবেল বিষয়টা যে আসলে হচ্ছে একটা ডিপ স্টেট বলেন, পশ্চিমা বিশ্বের যে একটা হচ্ছে এজেন্ট তৈরির মাধ্যম, সেটা কিন্তু এখন মানুষজন মোটামুটি বুঝতে পেরেছে। সো এই ধরুন এই গ্রামীণ ব্যাংকের শুরু থেকে যে তার প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ধাপেই কিন্তু উনি আসলে এরকম ধরনের হচ্ছে মিথ্যা প্রবঞ্চনা, এবং যতটুকু শুধুমাত্র উনার নিজেকে আপনার হচ্ছে বেনিফিট দেয় সেই ততটুকু হচ্ছে উনি বলেন, বাকিটা বলেন না। আপনি খেয়াল করে দেখেন উনার অবভিয়াসলি ডক্টর ইউনূসের কিছু কিছু বিষয় আপনার প্রশংসা করতে হবে, কেমন যে তার খুব ভালো একটা পিআর টিম আছে। হ্যাঁ, তারা দিনকে রাত করার মতো নির্জলা মিথ্যা সত্যের মতো উপস্থাপন করতে পারে। তাদের যেহেতু হচ্ছে তার প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল হচ্ছে ইনফ্লো আছে, সে প্রচুর টাকা খরচ করে আমরা অনেকবার দেখেছি নোবেল বিজয়ী বিভিন্ন সাবেক রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে তারা হচ্ছে আপনার কি বলে স্বাক্ষর সমেত হচ্ছে বিবৃতি আনতে পারে, তারা শত শত হচ্ছে পুরস্কারের ব্যবস্থা করতে পারে, এবং এই সবগুলোই কিন্তু তার হচ্ছে আপনার কি বলে ফান্ডেড জিনিস। কিন্তু যদি আপনি
কোনভাবে চিন্তা করেন যে এই ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র কি উপকার পেয়েছে? আমি গত 1 বছরে আমারটা পরবর্তীতে আনবো, কিন্তু আগে যদি চিন্তা করি বাংলাদেশে যতবার প্রাকৃতিক দুর্যোগ বলেন, বাংলাদেশের ক্রিটিক্যাল মোমেন্ট বলেন, কখনোই কিন্তু তাকে কখনো বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াতে দেখা যায়নি। আপনি খেয়াল করে দেখেন যে ক্ষুদ্র ঋণটাকে উনি হচ্ছে এত স্থায়ীভাবে প্রকাশ করার চেষ্টা করেন, সেই ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই দেশের কত নিরীহ মানুষের আপনার হচ্ছে আপনার ঋণের আপনার সুদ মুকুব করতে না পেরে মানুষজনের আপনার হচ্ছে টিনের চাল খুলে নিয়ে যাওয়া হয়েছে, আপনার হচ্ছে গরু নিয়ে গিয়েছে, ফসল তুলে নিয়ে গেছে, এরকম কিন্তু প্রচুর রিপোর্ট হচ্ছে আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি। আর তার উনি যে জিনিসটা ব্রেক করে, যে তার ওই গ্রামীণ ব্যাংকের মাধ্যমে উনি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নতি করেছেন, সেটা যদি উনি আসলেই করতেন, আপনার মনে আছে যে 2020 সালে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন এবং তাদেরকে উনি যুদ্ধগ্রামে নিয়ে গিয়েছিলেন এবং পুরোটাই ছিল একটা বিশাল সেট, অর্থাৎ বাইরে থেকে লোক নিয়ে এসে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, যেটা নিয়ে পরবর্তীতে ইন্টারন্যাশনাল গণমাধ্যমে রিপোর্টও হয়েছে, যে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে তারা কিভাবে গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ব্যাংক থেকে লোন পেয়ে ভাগ্য পরিবর্তন করছে। এরকম কোনো কিছু কিন্তু অস্তিত্ব নাই। রিসেন্টলি এই মাইক্রো ক্রেডিটের মাধ্যমে যেহেতু হচ্ছে উনি অলরেডি হচ্ছে আপনার নোবেল পেয়ে গিয়েছেন, এখান থেকে আর কিছু পাওয়ার নাই। তো এখন দেখেন সাম্প্রতিক সময় উনি কিন্তু হচ্ছে নতুন একটা জিনিস সব জায়গায় ফিল করে বেড়াচ্ছেন। ইভেন সাম্প্রতিক যে এই যে এখন উনি নিউ ইয়র্কে আছেন, নিউ ইয়র্কের প্রোগ্রামে গিয়ে হচ্ছে উনি 3-0 তথ্যের কথা বলেছেন। হ্যাঁ, শুনতে খুবই ভালো লাগে, খুবই কেচি ওয়ার্ড এবং একই একটা ফরম্যাটে প্রেজেন্টেশন উনার আপনার হচ্ছে কি বলে ইউনুস সেন্টার থেকে লামিয়া মুর্শেদ এবং তার প্রেজেন্টেশন বিদরা তৈরি করে দিয়েছেন, সেটা বিভিন্ন জায়গায় উনি ফেরি করে দিলেন। কিন্তু আপনি দেখেন যে উনি বলেছেন যে জিরো আপনার হচ্ছে কি বলে পভার্টি, যে পভার্টি কেন? উনার বক্তব্য হচ্ছে যে পভার্টি হচ্ছে আসলে হচ্ছে ম্যানমেড, হ্যাঁ, এটা চাইলে দূর করা যায় এবং দূর করার উপায় হিসেবে উনি নিয়ে আসেন যে সামাজিক ব্যবসা করতে হবে, ক্ষুদ্র ঋণ দিতে হবে। হ্যাঁ, তো পভার্টি যদি ম্যানমেডই হতো, তাহলে যেসব মানে দুনিয়ার যেসব রাষ্ট্রে হচ্ছে আপনার কি বলে আপনার হচ্ছে প্রাকৃতিক সম্পদ নেই, যেসব রাষ্ট্র হচ্ছে ভার্নারেবল, যেসব রাষ্ট্র হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বেশি, সেই বিষয়টাকে কিন্তু হচ্ছে এই ম্যানমেড থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তারপরে আসলে হচ্ছে যে জিরো আনএমপ্লয়েবিলিটি, উনি খুব বারংবার কিন্তু বলেন যে আপনার সবাইকে উদ্যোক্তা হও। তো সবাই যদি উদ্যোক্তা হয় তাহলে হচ্ছে চাকরি করবে কারা? তো উনি তো বলতেছেন জিরো আনএমপ্লয়েবিলিটি, এট দ্য সেম টাইম হচ্ছে উনি বলতেছেন হচ্ছে যে কি সবাইকে উদ্যোক্তা করছেন। তো সবাইকে উদ্যোক্তা করার এই প্রক্রিয়াতে কারা হেল্প করবে, কারা তার জন্য কাজ করবে? হ্যাঁ, তারপরে আসলে হচ্ছে উদ্যোক্তা হতে হলে তাদেরকে হচ্ছে আপনার ফ্যাক্টরি দিতে হবে বা কোনো একটা উৎপাদনশীল কর্মে নিয়োজিত হতে হবে। আপনি তাহলে আসেন, উনি থার্ড প্যারাতে আছে হচ্ছে মানে তার থার্ড জিরো হচ্ছে আপনার জিরো কার্বন ইমিশন। এই কার্বন ইমিশন বিষয়টা শতভাগ পশ্চিমা বিশ্বের হচ্ছে একটা গিমিক এই কারণে যে তারা এখন হচ্ছে আপনার কি বলে ই কার নিয়ে আসছে বা বিভিন্ন বিষয় সামনে আনতেছে, তারা খুব বেশি মাত্রা হচ্ছে যে কার্বন নিউট্রাল পৃথিবীর কথা বলছে। বাস্তবতা হচ্ছে যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না বিশ্বের কার্বন ইমিশনের 40% জন্য দায়ী এবং বিশ্বের প্রথম উন্নত 15টা দেশ কার্বন ইমিশনের 82% জন্য দায়ী। অর্থাৎ যারা এটার জন্য দায়ী তারা দায়ী স্বীকার না করে আমরা যারা উন্নয়নশীল দেশ আমাদের উপরে এই কার্বন ইমিশনের জন্য বিভিন্ন ধরনের হচ্ছে রেস্ট্রিকশন আরোপ করা হচ্ছে, যেগুলো হচ্ছে গরিবকে আরো গরিব করার পায়তারা। এবং এই যে তার যে থিওরি, এই পুরো থিওরিটাই কিন্তু হচ্ছে একটা ওয়েস্টার্ন ফিলোসফি, যেটা হচ্ছে উনি জায়গায় থিওরি করে দেন, যেটা বাস্তব আসলে হচ্ছে কোন ধরনের হচ্ছে কোনো ভিত্তি নেই। এই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে উনি যে কথাগুলো বলে, ওনার ক্ষুদ্র ঋণ, ওনার সামাজিক ব্যবসা এবং ওনার ওই যে 3-0 কনসেপ্ট, এর কোনো ইম্প্যাক্ট উনি বাংলাদেশে উনি 1979 সাল থেকে হচ্ছে গ্রামীণ ব্যাংক সব প্রথম শুরু করেছিলেন এবং এক অদ্যাবধি উনি হচ্ছে ক্রিয়াশীল আছেন। এই সুদীর্ঘ সময়ে প্রায় 46 বছর ধরে 45 বছর ধরে বাংলাদেশে এটার ন্যূনতম কোনো ইম্প্যাক্ট উনি তৈরি করতে পারেন নাই। বাংলাদেশের কোনো ক্রাইসিসে ওনাকে কখনো পাওয়া যায় নাই এবং বাংলাদেশের মানুষকে উনি ফিল করেন এমন কোনো কিছু তার আপনার হচ্ছে কি বলে অভিধানে আমরা কখনো পাই নাই। পক্ষান্তরে আপনি দেখেন যখনই উনি ক্ষমতার সুযোগ পেয়েছেন, কোনো কিছু বেনিফিটের সুযোগ পেয়েছেন, তখনই কিন্তু উনি এসে হাজির হয়ে যান। আপনার নিশ্চয় মনে আছে যে অন-11 কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ে উনি একটা দল করে ফেলার জন্য হচ্ছে খুবই আপনার হচ্ছে সদ্য নোবেল পেয়েছেন এবং ভেবে নিয়েছেন যে আমার এই নোবেল জয় দিয়ে আমি বাংলাদেশও জয় করে ফেলতে পারবো। উনি খুব দ্রুততার সময়ে হচ্ছে আপনার ইয়াতে কি বলেন পার্টির রাজনৈতিক দল ফর্ম করার চেষ্টা গেলেন, কিন্তু যখন বুঝলেন যে এটা ওনার দ্বারা হবে না তখন উনি ব্যাক ফুটে গেলেন। তার এই ক্ষমতার নেশা কিন্তু তখনও ছাড়ে নাই, সেটা উনি হচ্ছে তেলে পোষে মনের মাঝে রেখেছেন, সেটা নিয়ে হচ্ছে বিহাইন্ড দ্য সিন কাজ করেছেন, মেটিকুলাসলি ডিজাইন করেছেন এবং এই 24-এ এসে উনি সেটা বাস্তবায়ন করে কিন্তু ক্ষমতার চেয়ারে আরোহণ করেছেন। সো আমি যদি শর্টলি বলি যে আপনার তার অতীত ইতিহাসগুলো যদি দেখেন, তার পুরো স্ট্রাকচার, তার লাইফস্টাইল, তার অ্যাট্রিবিউটসে এই সেলফিশনেস, স্বার্থপরতা এটা প্রবলভাবে দৃশ্যমান।